আমাদের এই বাংলার এবং আমাদের এই মহান দেশ হিন্দুস্তান ভারতবর্ষে একটি বিশেষ রাজনৈতিক পরম্পরা ঐতিহ্য, পলিটিক্যাল ট্রেডিশন এবং একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরম্পরার কথা আপনাদের কিছু শোনাতে চাই। এই রাজনৈতিক ট্রেডিশনের পুরোধা ছিলেন বিংশ শতাব্দীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং সাংস্কৃতিক ট্রেডিশনের পুরোধা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। ইংরেজরা যখন আমাদের হিন্দু মুসলমান ভেদাভেদ করবার চেষ্টা করছেন, তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এগিয়ে এসেছিলেন এবং তিনি হিন্দু এবং মুসলমানকে সমান চোখে দেখেছিলেন। এবং আজ থেকে 101 বছর আগে 1923 সালে উনি বেঙ্গল প্যাক্ট প্রণয়ন করেছিলেন, যাতে বাংলায় হিন্দু এবং মুসলমান ক্ষমতা ভাগ করে নিতে পারে। ঠিক 100 বছর আগে 1924 সালে এই বাংলার সিরাজগঞ্জে একটি সভা হয়েছিল। সেখানে সমস্ত হিন্দু এবং মুসলমান নেতৃত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই বেঙ্গল প্যাক্ট স্বীকার করেছিল। আমাদের মনে রাখতে হবে যে আজ আমরা দেখলাম যে জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান, শিখ পরিচয়ের যারা আছেন তারা এলেন। তারা সংখ্যায় কম, কিন্তু তারা সমান। আজ হয়তো মুসলমান সমাজ এখানে পশ্চিম বাংলায় সংখ্যালঘু, কিন্তু আপনারা যদি 1947-এর আগেকার কথা ভাবেন, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেন্সাস যখন হলো, তখন আমরা দেখলাম যে মুসলমানই কিন্তু বাংলায় সংখ্যাগুরু, ভারতবর্ষে সংখ্যালঘু হতে পারে। খুব বেশি নয়, তবে 50% বেশি। কিন্তু তার মানে এই নয় যে এখানকার মুসলমান সমাজ অর্থনীতির ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছিল। সেই বিষয়টি লক্ষ্য করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট করেছিলেন। উনি যখন কলকাতার প্রথম নির্বাচিত মেয়র হলেন, সেটাও 100 বছর আগে 1924 সালে, তিনি দেখলেন যে মুসলমানদের প্রায় কোনো প্রতিনিধিত্ব নেই এই শহরে। তাই সেই সময় তিনি ডেপুটি মেয়র হিসেবে নিযুক্ত করেছিলেন হোসেন শাহিদ সোহরাওয়ার্দীকে। আমার ঠাকুরদাদা শরৎচন্দ্র বোস অলডার ম্যান হয়েছিলেন এবং সুভাষচন্দ্র বসু, যিনি আইসিএস ত্যাগ করে এসে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন। এবং যেহেতু মুসলমানদের প্রতিনিধিত্ব ছিল না, তাই প্রথম যখন 33টি অ্যাপয়েন্টমেন্ট তাকে করতে হলো সুভাষচন্দ্র বসুকে, তিনি 25টি মুসলমানদের দিয়েছিলেন। এবং বেঙ্গল প্যাক্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একটি উদারতা দেখিয়েছিলেন, যে সবসময় ক্ষমতা ভাগ করে নিতে হয়। কারণ মুসলমানরা সংখ্যায় বেশি হলেও সেই সময় তাদের মধ্যে বেশিরভাগই পূর্ব বাংলার দরিদ্র কৃষক, তারা পিছিয়ে ছিল। তাই জন্যে উনি বিশ্বাস করতেন ন্যায়, জাস্টিস, জাস্টিস টু মেম্বার্স অফ এভরি কমিউনিটি। সেই কথাটা তিনি মনে রেখেছিলেন। দেশবন্ধুকে আমরা হারিয়েছিলাম 1925 সালে। সেই সময় সুভাষচন্দ্র বসু মান্দালয় জেলে বন্দী, সুদূর বার্মায়।
তিনি 1926-এর ফেব্রুয়ারি মাসে একটি অপূর্ব লেখা লিখেছিলেন দেশবন্ধুর উপরে, এবং তিনি বুঝিয়েছিলেন কিভাবে দেশবন্ধু ইসলামকে ভালোবাসতে পেরেছিলেন। দেশবন্ধু হিন্দু ছিলেন একজন, তিনি ধর্মে বিশ্বাস করতেন, তিনি হিন্দু ধর্মের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু তার মধ্যে কোনো গোঁড়ামি ছিল না, তার মধ্যে কোনো সংকীর্ণতা ছিল না। তাই জন্যে তিনি ইসলামকে ভালোবাসতে পেরেছিলেন, মুসলমান এবং সমস্ত অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে তিনি আলিঙ্গন করতে পেরেছিলেন। এবং সেই শিক্ষায় যেটা লাভ করেছিলেন সুভাষচন্দ্র বসু, সেইটি কিন্তু তিনি সারা জীবন মনে রেখেছিলেন, এবং তার ভিত্তিতেই তিনি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকলের মধ্যে ঐক্য স্থাপন করতে পেরেছিলেন। 1929 সালে মেদিনীপুরে একটি বক্তৃতা করতে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কি বলেছিলেন তা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, মনে হবে যেন আজকের কথা বলছেন। তিনি বলেছিলেন, পূর্ণ সাম্যবাদের উপর নূতন সমাজকে গড়িয়া তুলিতে হইবে, জাতিভেদের অচল আয়তনকে একেবারে ধূলিসাৎ করিতে হইবে, নারীকে সর্বভাবে মুক্ত করিয়া সমাজে ও রাষ্ট্রে পুরুষের সহিত সমান অধিকার ও দায়িত্ব প্রদান করিতে হইবে, অর্থের বৈষম্য দূর করিতে হইবে এবং বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকে, কি পুরুষ কি নারী, যাহাতে শিক্ষার ও উন্নতির সমান সুযোগ ও সুবিধা পায়, তার ব্যবস্থা করিতে হইবে বলে দিয়েছিলেন। তাদের উত্তরসূরিদের আজকে খানিকটা আত্মসমালোচনা করা উচিত, এবং আজকে আমাদের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে স্থির করতে হবে একসঙ্গে, যাতে আমাদের দেশে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা সুরক্ষিত তো থাকেনি, তারা যেন নাগরিকত্বের সমান অধিকার পান, এবং ওপার বাংলায় যেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষ সমান অধিকার পান। এটাই হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিজ্ঞা হওয়া উচিত। এখানে একটি কথা আমি আপনাদের বলি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু পুরনো বক্তৃতা পড়ে দেখছিলাম। উনি 1956 সালে যখন পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক বলা হলো, তার বিরোধিতা করেছিলেন পাকিস্তান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। সেই বক্তৃতায় তিনি বলেছিলেন কেন তিনি এটার বিরোধিতা করছেন। উনি বললেন, fanatic Hindus such as RSS and Mahasabhaites might agitate tomorrow for declaring India a Hindu Republic of India. What right have we got living in Pakistan to kill the unfortunate Muslims of India? I cannot understand, sir. সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে স্পিকারের উদ্দেশ্য করে বলেছিলেন। তিনি চেয়েছিলেন জাস্টিস অন দ্য বেসিস অফ ইসলাম। তিনি যে ধর্মের মর্ম বুঝতেন না তা কিন্তু নয়, তিনি বললেন জাস্টিস অন দ্য বেস অফ ইসলাম। ইউ ক্যানট ব্লাফ দেম ইন দ্য নেম অফ ইসলাম। তাই আজ যখন প্রায় সারা বিশ্ব, আমাদের উপমহাদেশ তো বটেই, বেশ কিছু রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলেছে, আমাদের মনে রাখা উচিত আমাদের স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ আদর্শ কি ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু কি পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। সেই পথ আজ আমাদের অনুসরণ করা উচিত। অনেক সময় দেখা যায় যে সংখ্যালঘু না হলেও, সংখ্যাগুরু হলেও কিন্তু অত্যাচারিত হতে হয়। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাউথ আফ্রিকায় অ্যাপার্থাইড স্টেট। সেখানে তো হোয়াইট মাইনরিটি রুল ছিল। ব্ল্যাক সাউথ আফ্রিকানদের অ্যাপার্থাইডের আমলে কোনো অধিকার ছিল না। অথবা আপনারা এই বাংলার কথাই ভেবে দেখুন,
আমি একটু আগেই আপনাদের বলেছি যে বাংলায় মুসলমান সম্প্রদায় 1947-এর আগে 50%-এর অল্প বেশি ছিলেন, কিন্তু তারা পিছিয়ে পড়েছিলেন অন্যান্য ক্ষেত্রে। তাই জন্যে একটা সমন্বয়, একটা সাম্যের প্রয়োজন ছিল। একইভাবে দেখলে আপনি পূর্ব পাকিস্তানের কথা ভেবে দেখুন, সেখানে কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ সংখ্যায় বেশি ছিলেন, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা থেকে বঞ্চিত ছিলেন। সেখানে সামরিক শাসন চলছিল, সেখানকার যেটা আর্মি, তাতে কোনো প্রতিনিধিত্ব ছিল না বাঙালিদের। অতএব এই নানান কথা আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। তাই ইংরেজদের শেখানো সংখ্যাগুরু সংখ্যালঘু তত্ত্ব থেকে বেরিয়ে এসে আমাদের সকলের জন্যে নাগরিকত্বের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শেষে আমি দুটো গানের কলি দিয়ে আমার এই কিনোট বক্তৃতা শেষ করতে চাই। একটি হচ্ছে, যেহেতু আমরা এই ধনধান্য অডিটোরিয়ামে বসে আছি, আমার মনে পড়ছে যে 60-এর দশকে আমরা যখন খুব ছোট, তখন পূর্ব পাকিস্তানের বাঙালি মেহমানরা আমাদের 1 নম্বর উডবান পার্কের বাড়িতে আসতেন, এবং যখন আমরা একটি বিশেষ গান করতাম, স্মৃতি দিয়ে ঘেরা দেশে সম্বন্ধে একটি গান করতাম, তখনও পূর্ব পাকিস্তান কিন্তু এই বাঙালি মেহমানদের চোখে জল আসতো। আমার মা কৃষ্ণা বসু লিখে গেছেন, তারা আমাদের সঙ্গে গলায় গলা মেলাতেন সেই গানে। গানটি বেশ দীর্ঘ, 5টি স্তবক, তাই তার থেকে আমি আপনাদের প্রথম এবং পঞ্চম শেষ স্তবকটি একটু শোনাচ্ছি, কারণ আজ এই গানের মধ্যে দিয়েই আমরা কিন্তু ঐক্য গড়ে তুলতে পারি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। স্বাধীনতা, তাদের উন্নয়নের স্বাধীনতা, মৌলিক অধিকার সংবিধানের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে আছে। বঞ্চিত সংখ্যালঘুদের জন্য যে ওবিসি কোটা ছিল, সেই ওবিসি কোটা দিয়ে এখন যে কলকাতা হাইকোর্ট বাতিল করার পর থেকে নানা সমস্যায় পড়ছে ছাত্র থেকে। এইটা সমস্যায় পড়ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাল দেখাবেন, সুরাহা দেখাবেন, উনি ব্যবস্থা নিয়েছেন, সেটা অনেকটা এগিয়ে গেছে। আপনাদের শুধু এটুকু বলবো যে সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিশ্বাসের আমানত দেয়। সংখ্যালঘু খাতে সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের খেদমতে যে উন্নয়ন করেছে, চমৎকার প্রশংসনীয় উন্নয়ন। দলের পক্ষ থেকে যে সতর্ক করা হয়েছে সেটা নিয়ে কি বলবেন? পাশের প্রতিবেশীদের সাথে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘুরা, কি বলবেন? না শুনুন, আমরা সর্বধর্মের অধিকারকে বিশ্বাস করি বাংলায়, সারা বিশ্বে সংখ্যালঘুরা কত অত্যাচারিত হোক, নিপীড়িত, লাঞ্ছিত হোক, এটা আমরা চাই। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে খুব সুন্দরভাবে দলের লাইন, ওনার লাইন স্পষ্ট করেছেন বিধানসভায়। উনি সংখ্যালঘু ভাই বোনদের পক্ষে, উনি সংখ্যালঘু মানুষদের ভাই বোন বলে সম্বোধন করেন, নিজের আত্মীয় পরিবারের মতো সম্বোধন করেন, যেটা কোনো মুখ্যমন্ত্রী এই নজির কথা শেয়ার করতে পারেন, দেখাতে পারেন।